এর সদর হাসপাতালে যে আইসিইউ বিভাগ আছে এটি আসলে কোভিড কালে আমরা আপৎকালীন সেবা দেওয়ার জন্য স্থানীয় ব্যবস্থাপনায় আমরা এটি চালু করি এবং এটি জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা যে কমিটি ছিল তৎকালীন সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আইসিইউর যে দৈনন্দিন ব্যয় নির্বাহ এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় যন্ত্রপাতি যেসব সরকারি ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব না এবং আইসিইউ পরিচালনা করতে গেলে যে জনবল দরকার সে জনবলের মধ্যে ডাক্তার, নার্স আমরা যারা রয়েছি তারা সমন্বয় করে সেখানে কাজ করেছি, কিন্তু আমাদের সংকট থাকে যে সাপোর্টিং স্টাফ যথা আয়া, সুইপার, ক্লিনার, গার্ড, ওয়ার্ড বয় ইত্যাদি এইসব আমরা বেসরকারিভাবে নিয়োগদান করি। এই তাদের বেতন এবং আইসিইউ দৈনন্দিন যে খরচ এবং অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি যেটি ছাড়া আইসিইউ চালানো সম্ভব না সেই সব যন্ত্রপাতি তাৎক্ষণিকভাবে মেরামত যদি বিকল হয়ে যায় এবং প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় যা ছাড়া আইসিইউ চালনা করা সম্ভব না অথচ সরকারি ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে সেটি পাওয়া সম্ভব না সেটি ক্রয় করা। এই সব বিষয়ে একটি ফান্ডের বিষয়ে আলোচনা হয় এবং সেখানে রোগী প্রতি ভর্তি ফিস হিসাবে 1000 এবং দৈনন্দিন বেড ভাড়া হিসাবে 500 টাকা করে গ্রহণের একটি সিদ্ধান্ত হয় জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়। যে সভার সভাপতি থাকেন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সভাপতিত্বে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়ে থাকে এবং এই বৈঠকে এই সিদ্ধান্তটি গৃহীত হয়। তো এভাবে প্রাপ্ত টাকা থেকে আমরা আইসিইউর দৈনন্দিন ব্যয়ভার এবং সাপোর্টিং যে স্টাফ আছে তাদের বেতন এবং অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় এবং মেরামতের কাজটি এই তহবিল থেকে করে থাকি। তারই অংশ হিসেবে বেশ কিছু অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি অকেজো হওয়ায় জরুরি ভিত্তিতে সেগুলি ক্রয় করার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে এই 20 লাখ টাকা নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে গমন করি। এয়ারপোর্টে আমাদের নিরাপত্তা বাহিনী বা যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত স্ক্যানে টাকাটি দেখার পরে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করলে পরে আমি জানাই উদ্দেশ্য। তারা জানতে চায় যে আপনার এই ব্যাপারে আপনি যে দায়িত্বপ্রাপ্ত এবং আপনি এটা নিয়ে যাচ্ছেন তার কোনো সাপোর্টিং কাগজ আছে কিনা। সাপোর্টিং কাগজ যেহেতু কাজটি আমি নিজেই করে থাকি, আমার নিজের কাছে কোনো সেরকম সাপোর্টিং কাগজ ছিল না, তবে হাসপাতাল তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলতে বলি যে এই যন্ত্রাংশগুলি যে আমার দরকার এবং এটি আমি কিনতে যাচ্ছি কি না সেটি তার কাছে আপনারা নিশ্চিত হতে পারেন। তারপরে তারা হাসপাতাল তত্ত্বাবধায়কের সাথে কথা বলেন এবং কথা বলার পরে আমাকে তারা অব্যাহতি দেন এবং আমি ঢাকা চলে যাই। ঢাকা যাওয়ার পরে আবারও ঢাকায় আমাকে ডিজিএফআই এর লোকজন আমাকে আবারও জিজ্ঞাসাবাদ করেন যে আপনি তো কিছু টাকা বহন করছেন, তো কি উদ্দেশ্যে করছেন সেটা আমাদের একটু ব্যাখ্যা দরকার। তো তখন ব্যাখ্যা দিতে গিয়ে আমি হাসপাতালে যে স্বাস্থ্যসেবা কমিটির যে সিদ্ধান্তটি ছিল যে আইসিইউ পরিচালনার জন্য এইভাবে একটি ফান্ড গঠনের সেটি এবং এই ফান্ডটি কি কি কাজে ব্যবহৃত হবে সেই সিদ্ধান্ত এবং এ ব্যাপারে যে আমি দায়িত্বপ্রাপ্ত সেই কাগজ সবকিছু হাসপাতাল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করে তাদেরকে দেখানোর পরে তারা সন্তুষ্ট হয়ে আমাকে অব্যাহতি প্রদান করে। ঘটনা শেষ। হসপিটালের যে কমিটির কথা বলছিলেন, কমিটিতে কারা কারা ছিলেন? জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন পদাধিকার বলে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, অথবা মন্ত্রী যদি না থাকেন ওই জেলায় তাহলে সদর এমপি। মন্ত্রী তো ছিলেন? হ্যাঁ, তৎকালীন আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন স্বপন ভট্টাচার্য, তিনি সভাপতি ছিলেন। এখানে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক, তারপরে প্রেস ক্লাব সভাপতি, বিএমএ সভাপতি, হাসপাতাল তত্ত্বাবধায়ক এবং
তাদের মনোনীত কিছু প্রতিনিধি এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের সিনিয়র অধ্যাপক বৃন্দ এই কমিটির সদস্য হয়ে থাকেন। স্যার, এই যে টাকাটা যে 20 লাখ টাকা, এটা কি ওই যে আইসিইউর কালেকশনের টাকা নাকি আপনার ব্যাংকের থেকে উত্তোলন করা টাকা? না, এটা আইসিইউর কালেকশনের টাকা। কতদিনের কালেকশনের টাকা স্যার এটা? এটা তো আমাদের শুরু থেকে এই সিদ্ধান্ত হয় 1 অক্টোবর 2021 সাল থেকে এই নিয়মটি চালু হয়। না, আমি বলছি যে এই যে সেই নিয়ম চালু হওয়ার পরের থেকে এই টাকাটা কি সংগ্রহ হলো আইসি না, থেকে? নিয়ম চালু হওয়ার পরে থেকে এই টাকা সংগ্রহ হয় এবং খরচ হয়, বিভিন্ন খাত রয়েছে, খরচ হয় এবং তারপরে কিছু ব্যালেন্স থাকে। কি পরিমাণে টাকা কালেকশন হয়েছে এ পর্যন্ত? এটা তো বিস্তারিত হিসেব না করে বলা যাবে না, তবে বিভিন্ন খরচ বাবদ আনুমানিক 23 লাখ টাকার মতো বর্তমান ব্যালেন্স রয়েছে। এটা কি মানে ক্যাশ ছিল নাকি ব্যাংকে ছিল? ক্যাশ ছিল। ব্যাংকে রাখেন না? না, ব্যাংকে রাখা হয়নি। ও, মানে ব্যাংকে না রাখার কারণ হলো যে আমাদের অনেক খরচ তাৎক্ষণিকভাবে করতে হয় এবং ব্যাংকে রাখলে এটা প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট হিসাবে জয়েন্ট সিগনেটরি থাকার কথা, তাতে করে আমাদের যে পরিচালনা পরিষদটি রয়েছে সেখানকার সদস্যরা হলো পরিবর্তনশীল থাকে, স্থায়ী থাকে না। এইসব কারণে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়নি। স্যার, এই যে সরকারি দপ্তরের কাজগুলো তো মালামাল ক্রয় বিক্রয়ের অধিকাংশ মানে চেকের মাধ্যমে লেনদেনগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে নগদ টাকা নিয়ে যাওয়ার কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? না, যুক্তিযুক্ত আসলে নয়, কিন্তু আমাদের অবস্থার প্রেক্ষিতে এবং আমাদের দৈনন্দিন যে কার্যক্রম তার প্রেক্ষিতে এটি আসলে করা হয়েছে। এটা যুক্তিযুক্ত নয়, এটা ঠিক। স্যার, আরেকটা বিষয় হলো স্যার, এই যে বেশ কিছু অভিযোগ আসছে যে আইসিইউতে আপনার অতিরিক্ত টাকা ছাড়া আইসিইউতে বেড পাওয়া যায় না, যারা আইসিইউতে অতিরিক্ত টাকা দেন তাদেরকে শুধুমাত্র বেডগুলো প্রদান করা হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আবার যে নিয়োগের বিষয়ে আসায় কিছু অনিয়মের কথা আসছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আইসিইউতে সিট খালি থাকা সাপেক্ষে রোগী ভর্তি হয়, সিট না থাকলে হয়তোবা দেখা যায় যে তাৎক্ষণিকভাবে অনেক রোগী ভর্তি করানো সম্ভব হয় না, তবে সেই রোগীটির আমাদের নাম ঠিকানা আমরা এন্ট্রি করে রাখি, সিট খালি হওয়া মাত্র তাদেরকে খবর দিয়ে আমরা ভর্তি করাই। মেডিকেল কলেজে বেশ কিছু নিয়োগ হয়েছে, এই নিয়োগে কমিটির যে সভাপতি স্বপন ভট্টাচার্য এবং আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আসছে। মেডিকেল কলেজে না হাসপাতালে? মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে নিয়োগের সাথে এই স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির কোনো সম্পৃক্ততা নাই, ঠিক আছে? এখানে কোনো সম্পৃক্ততা নাই। এখানে নিয়োগ বোর্ডের সদস্য সম্পূর্ণই আলাদা এবং এই নিয়োগটি যথাযথভাবে হয়েছে। নিয়োগটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে একটু আমাদেরকে যদি? নিয়োগের যে নিয়ম কানুন আছে, সরকারি যে বিধিমালা আছে, পরিপত্র আছে, সেই অনুযায়ী হয়েছে। কিন্তু স্বপন ভট্টাচার্যর প্রভাব খাটিয়ে নাকি এখানে লোকজন এমন কোনো অভিযোগ আজকে আপনার কাছে আমি নতুন শুনছি। এরকম কোনো অভিযোগ কখনোই আমার কানে আসেনি। ওটা চেক। নিয়োগ কমিটির সভাপতি ছিলেন কে স্যার? নিয়োগ কমিটির সভাপতি পদাধিকার বলে আমি অধ্যক্ষ।